দিল্লির ৭ লোক কল্যাণ মার্গের ব্রেকফাস্ট টেবিলে নানা ধরনের খাবার, মানে ওই ব্রেকফাস্টে যা থাকে আর কি। আর তার চারপাশে হাসি মুখে বসে আছেন এক ঝাঁক রাজনীতিবিদ। একটু ভালো করে খেয়াল করে দেখুন তো, মুখগুলো বড্ড চেনা না? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এরা তারাই যাদের কয়েক মাস আগেও আপনি শুনেছেন মঞ্চ কাঁপিয়ে বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার করতে, যাদের মুখে বাংলা নিজের মেয়েকেই চায় কিংবা বহিরাগত বিজেপিকে হটাও স্লোগান ছিল দৈনন্দিন অভ্যাসের মতো। বিরোধী বিজেপি হটাও, আরে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, বাংলা ভাষা বিরোধী মোদি হটাও। বলো দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। আজ তারাই হাসি মুখে মোদিজির দেওয়া প্রাতরাশ উপভোগ করছেন, শুনছেন আইন প্রণেতা হওয়ার সুবচন। রাজনৈতিক মহলে প্রশ্ন একটাই, এই ছবিটা দেখার জন্যই কি পশ্চিমবঙ্গের লাখ লাখ বিজেপি বিরোধী ভোটার এনাদের ভোট দিয়ে সংসদে পাঠিয়েছিলেন? যে মানুষগুলো বিজেপিকে রুখতে ইভিএমের বোতাম চেপেছিলেন, তাদের কাছে কি এর থেকে বড় বিশ্বাসঘাতকতা আর কিছু হতে পারে? কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিন লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। নমস্কার, আমি ঋষিতা। স্পষ্ট কথায় কষ্ট কি এর নতুন একটা এপিসোডে আপনাদের স্বাগত। তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া ২০ জন সাংসদকে ডেকে নরেন্দ্র মোদীর এই ব্রেকফাস্ট মিটিংকে স্রেফ সৌজন্য সাক্ষাৎ বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। বিজেপি খুব পরিকল্পিতভাবেই এই দলবদলকারীদের রাজনৈতিক স্বীকৃতি দিচ্ছে। বুধবার রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ যারা বিজেপিতে যোগদান করেছেন, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব কিংবা প্রকাশ চিক বড়াইকদের সঙ্গে বৈঠক করলেন। আর শুক্রবার ২০ জন লোকসভার সাংসদকে নিয়ে এই রাজকীয় প্রাতরাশ। খেলাটা একেবারেই স্পষ্ট। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, যে ভোটাররা চরম রাজনৈতিক উত্তাপের মধ্যেও বিজেপির মেরুকরণের রাজনীতিকে প্রত্যাখ্যান করে তৃণমূলকে ভোট দিয়েছিলেন, সেই ভোটারদের আমানতের দাম কোথায় গিয়ে ঠেকল? তৃণমূলের টিকিটে জিতে আজ যখন তারা এনডিএর অঙ্গ হিসাবে দিল্লির দরবারে কফি খাচ্ছেন, তখন গণতন্ত্রের সংজ্ঞাটা কি বদলে যাচ্ছে না? এই যেমন ধরুন পার্থ ভৌমিক, ব্যারাকপুরের মঞ্চ থেকে যিনি হুঙ্কার ছেড়ে বলতেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অভিভাবক, দিদির নির্দেশে শেষ কথা। যারা বাংলার কৃষ্টি সংস্কৃতির সাথে পরিচিত, আমরা যদি এই লড়াইটা জিততে পারি, তাহলে আগামী দিনে ভারতবর্ষের এই লড়াইয়ের প্রধান মুখ হবে মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের স্বৈরাচার নিয়ে যিনি প্রতিদিন খবরের শিরোনামে থাকতেন, সেই পার্থ ভৌমিক আজ মোদিজির দরবারে অত্যন্ত বাধ্য ছাত্রের মতো টিপস নিচ্ছেন। সায়নী ঘোষ, যার রাজনৈতিক উত্থানই হয়েছিল বিজেপি বিরোধী সুর তীব্র করে, যুব নেত্রী হিসাবে যিনি মঞ্চে উঠলেই বলতেন, বাংলাকে কোনো দিন দিল্লি শাসন করতে পারবে না, আমাদের নেত্রী একাই ১০০। সোশ্যাল মিডিয়ায় বিজেপির নীতিকে ধুইয়ে দেওয়া সায়নী ঘোষকে আজ প্রধানমন্ত্রী পরামর্শ দিচ্ছেন কিভাবে ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হয়। এর চেয়ে বড় রাজনৈতিক আইরানি আর কি হতে পারে? তারপর যেমন ধরুন রচনা ব্যানার্জি, যিনি বলতেন, দিদির স্নেহ পেয়েই আমি রাজনীতিতে এসেছি, মানুষের সেবা করতে চাই। কিন্তু সংসদ ভবনে পৌঁছানোর পর, বা বলা ভালো রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হওয়ার পর, এই সেবার সংজ্ঞাটা কি মোদিজির ব্রেকফাস্ট টেবিলে গিয়েই শেষ হলো? যারা দিদি ছাড়া কিচ্ছু বুঝতেন না, যাদের রাজনৈতিক পরিচয় তৈরি হয়েছিল তৃণমূল নেত্রীর ছায়াতলে, তারা এত সহজে কিভাবে নিজেদের আদর্শের জামাটা খুলে ফেলে এনডিএর খাতায় নাম লেখালেন? উত্তরটা পরিষ্কার,
ক্ষমতা এবং পদ বাঁচানোর রাজনীতি। তবে এই ছবিতে যা দেখছেন বাস্তবে কিন্তু তা এত সহজ নয়। ভেতরে ভেতরে ফুটছে অসন্তোষের আগ্নেয়গিরি। একদিকে দলবদলু এনসিপিআই শিবিরের 3 মুসলিম সাংসদ আবু তাহের খান, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান এনডিএর বৈঠক এড়িয়ে গিয়ে তারা সাফ জানিয়ে দিয়েছিলেন নিজেদের সংখ্যালঘু ভোটারদের কাছে জবাবদিহি করার দায় রয়েছে তাদের। অমিত শাহের দরবারে গিয়ে তারা দর কষাকষি করছেন, কিন্তু বিজেপির ছাতার নিচে ভয়ে দাঁড়াতে পারছেন না। তারাও এই ব্রেকফাস্ট বৈঠকে কিন্তু অংশ নিয়েছেন। অন্যদিকে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় কিন্তু খাঁটি একটা প্রশ্ন তুলেছেন, আগামী নির্বাচনে বিজেপি কি সত্যি তাদের বছরের যে পুরানো কর্মীদের সরিয়ে তৃণমূল থেকে আসা এই 20-25 জন রেডিমেড নেতাকে সিট ছেড়ে দেবে? শুভেন্দু অধিকারী হয়তো আশ্বাস দিচ্ছেন বাংলায় আসন বেড়ে 42 থেকে 63 হলে কারো সিটের অভাব হবে না, কিন্তু বিজেপির অন্দরের খবরটা ঠিক কি? রাজ্য বিজেপির দীর্ঘদিনের লড়াকু কর্মীরা কি মেনে নেবেন এই দলবদলুদের মাথার ওপর বসিয়ে দেওয়া? একদমই না। বিজেপির নিজস্ব ক্যাডার বেশ প্রশ্ন তুলছে, যাদের বিরুদ্ধে কাল পর্যন্ত লড়াই করলাম আজ তারাই নাকি আসল নেতা। রাজনীতিতে কোনো কিছুই স্থায়ী নয়, জানেন তো, না কোনো শত্রুতা, না কোনো আদর্শ, কিন্তু একটা জিনিস স্থায়ী হওয়া উচিত, তা হলো জনতার রায়। আজ দিল্লিতে মোদিজির সঙ্গে ব্রেকফাস্ট টেবিলে যে হাসি মুখগুলো দেখা যাচ্ছে তা হয়তো সাময়িকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক চাপে ফেলতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এর মাসুল কাকে বা কাদের গুনতে হবে? ওই যে সাধারণ ভোটার প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, বেকারত্ব কিংবা কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে বিজেপিকে রুখতে একজোট হয়ে ভোট দিয়েছিলেন, আজ তাদের বিশ্বাস ঝুলছে স্পিকারের কোর্টে কিংবা সুপ্রিম কোর্টের আইনি মারপ্যাচে। এই সাংসদরা কি একবারও ভাবছেন পরের বার যখন তারা নিজেদের এলাকায় যাবেন কোন মুখে দাঁড়াবেন সেই ভোটারদের সামনে? তাদের একটাই তো প্রশ্ন থাকবে, আমরা তো আপনাদের বা আপনাকে বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য সংসদে পাঠিয়েছিলাম, তবে কি আপনারা দল বেঁধে মোদিজির এই চা চক্রে যোগ দেওয়ার জন্যই পদটা চেয়েছিলেন? উত্তরটা তো সময় দেবে, কিন্তু বাংলার রাজনীতিতে যে এক অভূতপূর্ব নজিরবিহীন বিশ্বাসঘাতকতার সাক্ষী থাকছে তার বলার অপেক্ষা রাখে না। এই বিষয়ে আপনাদের কি মনে হয়? দল বদল করা এই সাংসদদের এই পদক্ষেপ কি কেবল রাজনৈতিক টিকে থাকার খেলা, নাকি সাধারণ মানুষের ভোটের চরম অবমাননা করা হচ্ছে? এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।